লকডাউনের সময় আমার ছেলে আমাকে জীবনসঙ্গী করতে চায়। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। দীপা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমি স্তব্ধ হয়ে গেলাম যখন আমার ছেলে অর্ণব বলল, লকডাউনের সময় মা আর আমি ছাড়া বাড়িতে কেউ ছিল না। দিনের পর দিন একসাথে থাকতে থাকতে মার সাথে আমার সম্পর্ক পরিবর্তিত হতে লাগল। একদিন সন্ধ্যায় মা বললেন, কত আজব খেলা ভাগ্যের, আমরা জীবনসঙ্গী হিসেবে জন্মগ্রহণ করতে পারতাম, কিন্তু মাছেলে হিসেবে এসেছি। আমি উত্তর দিলাম, জন্মসূত্র ভাগ্যের খেলা, কিন্তু আমাদের হৃদয়ের চাওয়া তো আমরা বদলাতে পারি। লকডাউনের সময় আমরা দুজন একসাথে বাড়িতে আটকে ছিলাম। আমার স্বামী দুর্ভাগ্যবশত বিদেশে আটকে পড়েছিলেন। অর্ণব আর আমি একসাথে রান্না করতাম, টিভি দেখতাম, খেলা খেলতাম। একসময় একদিন আমি কি বলেছিলাম যেটা সে এভাবে নিয়েছে? অর্ণব, আমি কখনো এমন কথা বলিনি। আমি একেবারে অবাক হয়ে গেলাম। তুমি এসব কি বলছ? না মা, তুমি বলেছিলে। সেদিন সন্ধ্যায় যখন আমরা টিভিতে রোমান্টিক সিনেমা দেখছিলাম, তুমি বলেছিলে জীবনসঙ্গী হিসেবে জন্মাতে পারতাম, কিন্তু মাছেলে হয়ে জন্মেছি। অর্ণব দৃঢ়তার সাথে বলল। ওটা তো একটা সিনেমার ডায়লগ। আমি সিনেমার একটা লাইন রিপিট করেছিলাম। অর্ণব, আমি চিৎকার করে উঠলাম। তুমি কিভাবে ভাবতে পারো আমি তোমাকে এই দৃষ্টিতে দেখি? সিনেমার লাইন হলেও তুমি যেভাবে বলেছিলে তাতে আমি বুঝতে পেরেছিলাম তোমার মনেও এই ইচ্ছা আছে। অর্ণব ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি হতবাক হয়ে গেলাম। একই পাগলামি! আমার নিজের ছেলে আমাকে কিভাবে এমন দৃষ্টিতে দেখতে পারে? এই চিন্তাটা আমাকে ভিতর থেকে কাঁপিয়ে দিল। অর্ণবের চোখে আমি এক অদ্ভুত চাহনি দেখতে পেলাম, যা আমাকে সত্যিই ভয় দেখাল। অর্ণব, তুমি পাগল হয়ে গেছ কি? আমি তোমার মা। এসব কি বলছো তুমি? আমি কয়েক পা পিছিয়ে গেলাম। হঠাৎ অর্ণব হেসে উঠল। অবিরাম হাসতে থাকল। মা, আমি তোমাকে একটা প্র্যাঙ্ক করছিলাম। আসলে আমি একটা ইউটিউব চ্যানেলের জন্য কন্টেন্ট বানাচ্ছি। দেখো, ওই দিকে ক্যামেরা সেট করা আছে কি? আমি অবাক হয়ে দেখলাম, সত্যিই একটা ছোট্ট ক্যামেরা টেবিলের উপর লুকিয়ে রাখা আছে। রাগে আমার সারা শরীর জ্বলে উঠল। অর্ণব, এটা কোনো মজার বিষয় নয়। এরকম ঘৃণ্য প্র্যাঙ্ক কখনো করতে নেই। এসব নোংরা কন্টেন্ট বানাবে না। আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম। মা, আমি শুধু দেখতে চাইছিলাম তুমি কেমন রিয়েক্ট করবে গে। অর্ণব একটু লজ্জিত হয়ে বলল। আমি অর্ণবকে ধমক দিলাম এবং তার ফোন থেকে ভিডিওটি ডিলিট করে দিতে বললাম। অর্ণব অবশেষে মাফ চাইল, কিন্তু আমি সহজে তাকে ক্ষমা করতে পারছিলাম না। পরের দিনটা আমি অর্ণবের সাথে কথা বলিনি। পরের দিন সকালে অর্ণব আমার ঘরে এসে কফি আর টোস্ট নিয়ে হাজির হল। মা, আমি সত্যিই দুঃখিত। আমি বুঝতে পারিনি এটা এতটা অফেন্সিভ হবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তাকে ক্ষমা করে দিলাম, কিন্তু সতর্ক করে দিলাম যে এরকম কিছু আর যেন কখনো না করে। আমরা আবার স্বাভাবিক হলাম, কিন্তু এই ঘটনাটা আমাকে কিছুটা বিচলিত করে রেখেছিল। আমি ভাবছিলাম, অর্ণব এরকম নোংরা আইডিয়া কোথা থেকে পেল? তার বন্ধুদের প্রভাব? নাকি অনলাইন থেকে? লকডাউনের সময়টা অদ্ভুত ছিল। আমরা সবাই একটা অস্বাভাবিক পরিস্থিতিতে আটকা পড়েছিলাম। অনিন্দ, আমার স্বামী, তখন ব্যবসায়িক কাজে আমেরিকায় গিয়েছিলেন, আর হঠাৎ করে লকডাউন ঘোষণা হওয়ায় তিনি ফিরতে পারেননি। ফলে আমি, অর্ণব আর দীপা, আমরা ৩ জন বাড়িতে আটকা পড়ে গেলাম। অর্ণবের ক্ষমা চাওয়ার পরের দিন আমি অনিন্দর সাথে ভিডিও কল করে কথা বলছিলাম। জানো, অর্ণব একটা খারাপ প্র্যাঙ্ক করেছিল, আমি বললাম এবং সমস্ত ঘটনা বিস্তারিত বর্ণনা করলাম। অনিন্দ শুনে খুব বিরক্ত হলেন। আমি বাড়ি ফেরার পর ওর সাথে সিরিয়াসলি কথা বলবো। এসব কি শিখছে এই বয়সে? হ্যাঁ, আমিও ভাবছি ওর সাথে বসে আলোচনা করব। ও হয়তো বুঝতে পারেনি কতটা অনুপযুক্ত ছিল এটা, আমি বললাম। কথা শেষ করার কয়েক ঘন্টা পরে আমি আমাদের পারিবারিক কম্পিউটারে কিছু কাজ করছিলাম। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম যে ইতিহাসে কিছু অদ্ভুত ওয়েবসাইট রয়েছে। আমি দেখলাম অর্ণব বেশ কিছু অশ্লীল কন্টেন্ট দেখেছে, তার মধ্যে কি স্টেপ মাদার ও সম্পর্কিত অশ্লীল ভিডিও ছিল,
যা আমাকে আরও বেশি চিন্তিত করল। এই আবিষ্কারের পর আমি আরও খুঁজে দেখলাম এবং অর্ণবের ল্যাপটপ থেকে আরও প্রমাণ পেলাম যে সে অনেক সময় ধরে এই ধরনের কন্টেন্ট দেখে আসছে। আমি অত্যন্ত বিচলিত হয়ে পড়লাম। আমি বুঝতে পারলাম যে এটি একটি গভীর সমস্যা, যা শুধু একটি চিঠি দিয়ে বা ধমক দিয়ে সমাধান হবে না। আমি অনিন্দকে ফোন করে বিষয়টি জানালাম। তিনি আরও বেশি চিন্তিত হলেন। শ্রাবন্তী, আমি যেভাবেই হোক আগামী সপ্তাহে বাড়ি ফিরে আসব। আমাদের অর্ণবের সাথে সিরিয়াসলি কথা বলতে হবে গু। হ্যাঁ, আমিও তাই ভাবছি। এটা খুবই চিন্তার বিষয় গু। আমি অর্ণবের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলাম। রাতের খাবারের পর যখন দীপা ঘুমিয়ে পড়ল, আমি অর্ণবকে আমার ঘরে ডাকলাম। অর্ণব, আমাকে কিছু বলতে হবে, আমি শান্ত স্বরে শুরু করলাম। আমি জানি তুমি অনলাইনে কী ধরনের কন্টেন্ট দেখছ গু। অর্ণবের মুখ পাংশু হয়ে গেল। মা, আমি শোনো, আমি রাগ করে বা তোমাকে অপমান করার জন্য এই কথা বলছি না। আমি শুধু তোমাকে বুঝাতে চাই যে এই ধরনের কন্টেন্ট দেখলে তোমার মনে ভুল ধারণা তৈরি হতে পারে। তুমি এখনও অনেকটা ছোট, তোমার মনের বিকাশ এখনও চলছে। এই বয়সে এসব দেখলে তোমার মাথায় বাস্তবিক সম্পর্ক নিয়ে বিকৃত ধারণা জন্মাতে পারে গি। অর্ণব চুপ করে রইল। তার চোখে লজ্জা আর অপরাধবোধ ফুটে উঠেছিল। আমি জানি মা, আমি নিজেও এ নিয়ে খারাপ বোধ করছি বাবা আগামী সপ্তাহে ফিরে আসছেন। আমরা তিনজন বসে এ নিয়ে আলোচনা করব। আমরা চাই তুমি একজন ভালো মানুষ হিসেবে বেড়ে ওঠো, যে মেয়েদের সম্মান করে, যার স্বাভাবিক এবং স্বাস্থ্যকর সম্পর্ক থাকে গি। অর্ণব মাথা নেড়ে সম্মতি জানাল। আমরা সেই রাতটা আর কোনো কথা বলিনি। অনিন্দ ফিরে আসার আগের দিন রাতে অর্ণব আমার ঘরে এলো। মা, আমি তোমার সাথে কিছু শেয়ার করতে চাই কি অর্ণব? আমি একটা দুঃস্বপ্ন দেখেছি, অর্ণব বলল, তার চোখে ভয়। এটা খুব বাস্তব ছিল কি দেখেছ? আমি জিজ্ঞাসা করলাম। আমি দেখলাম যে আমরা একটা পুরানো বাড়িতে আছি। বাবা সেখানে নেই। আমরা দুজন কোনো ঘরে আটকা পড়ে গেছি। তারপর একটা ছায়ামূর্তি আমাদের দিকে এগিয়ে আসছে। আমি তোমাকে বাঁচাতে চেষ্টা করছিলাম, কিন্তু আমার শরীর স্তব্ধ হয়ে গেছিল আমি অর্ণবের মাথায় হাত রাখলাম। ওটা শুধু একটা দুঃস্বপ্ন অর্ণব। মনে হয় সারাদিনের স্ট্রেস থেকে এসেছে গি। না মা, এটা ভিন্ন ছিল। এটা এত বাস্তব ছিল। মনে হচ্ছিল যেন একটা স্মৃতিগু। আমি অবাক হয়ে অর্ণবের দিকে তাকালাম। কি বলতে চাও তুমি? মা, তুমি কি কখনো অনুভব করেছ যে আমাদের জীবনে কিছু ঘটনা অদ্ভুতভাবে পরিচিত মনে হয়? যেন আমরা আগেও এই মুহূর্তটি অনুভব করেছি। হ্যাঁ, ওটাকে ডেজাভু বলে, আমি উত্তর দিলাম। আমি অনেক সময় অনুভব করি যে আমাদের জীবনের কিছু অংশ আমার কাছে খুব পরিচিত, কিন্তু আমি নিশ্চিত যে আমি আগে কখনো এই পরিস্থিতিতে ছিলাম না গো। আমি ভাবলাম অর্ণব হয়তো এখনও ভয় পেয়েছে বা বিচলিত আছে। আমার মনে হয় তুমি এখন একটু ঘুমাও। কাল বাবা ফিরে আসবেন, সব ঠিক হয়ে যাবে গু। অর্ণব মাথা নেড়ে তার ঘরে চলে গেল। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখলাম অনিন্দ ফিরে এসেছেন। তিনি সকাল সকাল বাড়ি ফিরেছিলেন যখন আমরা সবাই ঘুমিয়েছিলাম। তাকে দেখে আমি খুব খুশি হলাম এবং জড়িয়ে ধরলাম। তুমি কখন এলে? আমি জিজ্ঞাসা করলাম। ভোর 4টায়, অনিন্দ হাসলেন। তোমাদের ঘুম ভাঙাতে চাইনি গি। আমরা অর্ণবের প্র্যাঙ্ক এবং অনলাইন অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করলাম। অনিন্দ সিদ্ধান্ত নিলেন যে তিনি সরাসরি অর্ণবের সাথে কথা বলবেন। সেদিন দুপুরে অনিন্দ অর্ণবকে নিয়ে বের হলেন। তারা প্রায় 2 ঘন্টা বাইরে ছিলেন। ফিরে এসে দেখলাম অর্ণব একটু শান্ত ও চিন্তিত দেখাচ্ছে, কিন্তু তার মুখে লজ্জার ভাব আর নেই। কেমন হলো? আমি অনিন্দকে জিজ্ঞাসা করলাম যখন আমরা একা ছিলাম। ভালোই। আমি ওকে বোঝালাম যে ওর এই বয়সে কিছু আকর্ষণ বা কৌতূহল স্বাভাবিক, কিন্তু ওকে জানতে হবে কোনো জিনিসগুলো হেলদি আর কোনোগুলো নয়। আমি ওকে বললাম যে মহিলাদের সম্মান করতে হবে, বিশেষ করে মা, বোন আর অন্যান্য পরিবারের মহিলাদের। আমি ওকে বুঝিয়েছি যে অনলাইনে যে ধরনের কন্টেন্ট আছে সেগুলো বাস্তব জীবনের সম্পর্ক নয় গি। আমি স্বস্তি পেলাম। তোমাকে ধন্যবাদ। আমি এসব নিয়ে অস্বস্তি বোধ করছিলাম গি। কিন্তু এই অসুবিধার মধ্যেও অর্ণবের দুঃস্বপ্নের কথাটা আমার মন থেকে যাচ্ছিল না। সেদিন রাতে যখন দীপা ঘুমিয়ে পড়েছে, আমরা 3 জন, আমি, অনিন্দ আর অর্ণব, বসার ঘরে বসে কথা বলছিলাম। অর্ণব, তোমার মা আমাকে বলেছে যে তুমি একটা দুঃস্বপ্ন দেখেছিলে, অনিন্দ বললেন। অর্ণব মাথা নাড়ল। হ্যাঁ বাবা,
এটা খুব অদ্ভুত ছিল। কি দেখেছিলে? অর্ণব আবার ওই একই স্বপ্নের কথা বলল। এবার সে আরও বিস্তারিত বলল, আমরা একটা পুরানো বাড়িতে ছিলাম। ঠিক আমাদের বাড়ির মতো নয়, অন্য কোথাও। সেখানে ঘন কালো কাপড় দিয়ে জানালাগুলো ঢাকা ছিল। অনিন্দ ও আমি একে অপরের দিকে তাকালাম। আর কি মনে আছে? অনিন্দ জিজ্ঞাসা করলেন। সেখানে একটা বড় পুরানো আয়না ছিল। তার ভিতর থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে আসছিল ও অর্ণব থামল, যেন কিছু মনে করার চেষ্টা করছে। আর আমি দেখলাম আমার পাশে মা দাঁড়িয়ে আছে, কিন্তু ও মা ছিল না। কি বলতে চাও? আমি জিজ্ঞাসা করলাম, আমার গলা শুকিয়ে আসছিল। দেখতে তোমার মতো, কিন্তু ও তুমি ছিলে না। ওর চোখগুলো ভিন্ন ছিল। ঠান্ডা, অন্ধকার। একটা অদ্ভুত শিহরণ আমার পিঠ বেয়ে উঠে গেল। অনিন্দ অর্ণবের কাঁধে হাত রাখলেন। অর্ণব, তুমি কি কখনো শুনেছ টুইন সোল বা সোল কানেকশন সম্পর্কে? অর্ণব মাথা নাড়ল। না বাবাবু। কিছু লোক বিশ্বাস করে যে আমরা এক জীবন থেকে আরেক জীবনে যাই, এবং কখনো কখনো আমরা পূর্বজন্মের লোকেদের সাথে আবার দেখা করি। অর্ণব আমাদের দিকে বিস্মিত চোখে তাকাল। তুমি কি বলতে চাও যে আমরা আগেও একে অপরকে চিনতাম? অন্য জীবনে? অনিন্দ গম্ভীর হলেন। আমি তোমাকে একটা গল্প বলতে চাই, কিন্তু এটা একটা রহস্য যা শুধু আমি আর তোমার মা জানি। আমি অনিন্দর দিকে তাকালাম, বুঝতে পারলাম তিনি কি বলতে যাচ্ছেন। এটা 1999 সালের কথা, অনিন্দ শুরু করলেন। তোমার মা আর আমি তখন কলেজে পড়ি। আমরা কয়েকজন বন্ধু মিলে বাড়ি থেকে পালিয়ে শ্রীমঙ্গলে ট্রিপে গিয়েছিলাম। তখন আমরা খুব সাহসী আর অবাধ্য ছিলাম, জানো তো। অর্ণব সামনে ঝুঁকে এসে বাবার কথা শুনতে লাগল। আমরা 6 জন ছিলাম, আমি, তোমার মা, সুদীপ্ত, নীলাঞ্জনা, অর্জুন আর সীমা। আমরা শ্রীমঙ্গলের একটা চা বাগানের পাশে অবস্থিত একটা পুরানো বাংলোতে থাকার ব্যবস্থা করেছিলাম। বাংলোটা ব্রিটিশ আমলের, প্রায় 100 বছরের পুরানো। এটা বেশ রহস্যময় ছিল, লম্বা করিডোর, পুরানো আসবাবপত্র, কাঠের সিডি যা শব্দ করত, আর বড় বড় আয়না দেয়ালে টাঙানো ছিল। অনিন্দ একটু থামলেন, যেন পুরানো স্মৃতি মনে করার চেষ্টা করছেন। তারপর আবার শুরু করলেন, প্রথম দিনটা খুব মজায় কাটল। আমরা চা বাগান ঘুরে দেখলাম, পাহাড়ে ট্রেকিং করলাম, অনেক ছবি তুললাম। কিন্তু রাতে যখন আমরা সবাই ঘুমোতে গেলাম, অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। আমি অনিন্দর হাত ধরে নিলাম। এই গল্পটা শুনতে আমারও গা শিউরে উঠল। সীমা রাত্রি 3টার সময় চিৎকার করে উঠল। অনিন্দ বলল। আমরা সবাই ঘুম থেকে জেগে উঠলাম। সীমা বলছিল যে সে একটা মহিলাকে দেখেছে, কালো শাড়ি পরা, যার মুখ দেখা যাচ্ছিল না, সে তার বিছানার পাশে দাঁড়িয়ে ছিল। আমরা প্রথমে ভেবেছিলাম সীমা দুঃস্বপ্ন দেখেছে, আমি যোগ করলাম। কিন্তু সেই রাতে আরও অনেক অদ্ভুত ঘটনা ঘটেছিল। হ্যাঁ, অনিন্দ বলে চললেন, আমরা শব্দ শুনতে পেলাম, পদশব্দ, দরজা বন্ধ হওয়ার শব্দ, আর কখনো কখনো কারো কান্নার আওয়াজ। আমরা সবাই ভয়ে সারা রাত জেগে রইলাম। পরের দিন সকালে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সেই বাংলো ছেড়ে এখান থেকে চলে যাব। কিন্তু আমাদের বাস ছাড়বে পরের দিন, তাই আমরা আর একটা রাত সেখানে থাকতে বাধ্য হয়েছিলাম। সেদিন বিকেলে আমরা একটা স্থানীয় লোককে জিজ্ঞাসা করলাম সেই বাংলো সম্পর্কে, আমি বললাম। সে আমাদের একটা গল্প শোনাল। সে বলল যে সেই বাংলোতে একটা দুঃখজনক ঘটনা ঘটেছিল 1947 সালে, দেশভাগের সময়। অর্ণব উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, কি ঘটেছিল? সেই বাংলোতে একটি পরিবার থাকত, সত্যেন্দ্রনাথ চৌধুরী নামে একজন চা বাগানের মালিক, তার স্ত্রী রুক্মিণী, আর তাদের ছেলে অরুণ। দেশ বিভাগের সময় দাঙ্গা শুরু হলে কিছু উন্মত্ত লোক ওই বাংলোতে হামলা করে। তারা সত্যেন্দ্রনাথকে হত্যা করে। রুক্মিণী আর অরুণ লুকিয়ে পড়ে একটা গোপন কক্ষে, যা বাংলোর একটা আয়নার পিছনে ছিল। অনিন্দ গল্প চালিয়ে গেলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের লুকানোর জায়গাটা আবিষ্কৃত হয়ে যায়। গল্পটা বলে যে রুক্মিণী তার ছেলেকে বাঁচাতে গিয়ে নিজে মারা যান, আর অরুণের কি হয়েছিল তা কেউ জানে না। এইটুকু শোনার পরে আমরা সবাই আরও ভয় পেলাম। আমি বললাম, সেই রাতে আমাদের সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটল। অনিন্দ গম্ভীরভাবে বললেন, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সবাই একসাথে একই ঘরে থাকব। সীমা, নীলাঞ্জনা আর তোমার মা একই বিছানায় ঘুমাবে, আর আমি, সুদীপ্ত আর অর্জুন মেঝেতে। আমরা সারা রাত আলো জ্বালিয়ে রাখব বলে ঠিক করলাম। মাঝরাতে আমি বললাম, হঠাৎ করে সমস্ত লাইট নিভে গেল। এমনকি আমাদের টর্চও কাজ করছিল না। চারদিক নিকষ কালো অন্ধকারে ডুবে গেল।
আমরা সবাই ভয়ে কাঠ হয়ে গিয়েছিলাম, অনিন্দ বলে চললেন। হঠাৎ করে আমরা দেখলাম ঘরের একটা আয়নার ভিতর থেকে একটা আলো জ্বলছে। আমরা আস্তে আস্তে আয়নার দিকে এগিয়ে গেলাম। আয়নার ভিতরে আমরা দেখলাম একটা দৃশ্য। আমি বললাম, আমার গলা কাঁপছিল। যেন অন্য কোনো জায়গা। একটা মহিলা, কালো শাড়ি পরা, একটা ছোট ছেলেকে আড়াল করে দাঁড়িয়ে আছে। তার চেহারা অনেকটা আমার মতো। আর সেই ছেলেটি আমার মতো দেখতে ছিল। অনিন্দ ধীরে ধীরে বললেন। অবিশ্বাস্য, কিন্তু সত্যি অর্ণব হাঁ করে শুনছিল। তারপর কি হলো? আয়নায় আমরা দেখলাম কয়েকজন লোক তাদের দিকে ধাবিত হচ্ছে। সেই মহিলা, রুক্মিণী, তার ছেলেকে রক্ষা করার জন্য নিজেকে সামনে নিয়ে এলো। তারপর একটা তীব্র চিৎকার শোনা গেল, আর আয়না ফেটে গেল। অনিন্দ গভীর শ্বাস নিলেন। আমরা সবাই ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে গেলাম। কোনোমতে রাতটা কাটিয়ে ভোরবেলা বাংলো ছেড়ে চলে এসেছিলাম। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, আমি বললাম। সেই ঘটনার পরে আমি আর তোমার বাবা প্রায় একই রকম স্বপ্ন দেখতাম। আমরা দেখতাম আমরা সেই বাংলোর ভিতরে আছি, কিন্তু এবার আমরা আয়নার ভিতরকার লোক। এবং সবচেয়ে অদ্ভুত হল, অনিন্দ যোগ করলেন, আমার জন্ম তারিখ আর অরুণের জন্ম তারিখ একই, মে মাসের 10 তারিখ। আর তোমার মায়ের জন্ম তারিখ আর রুক্মিণীর জন্ম তারিখও একই, নভেম্বর মাসের 20 তারিখ। অর্ণব বিস্মিত চোখে আমাদের দিকে তাকিয়ে রইল। তোমরা কি বলতে চাও যে আমরা জানি না ঠিক কি হয়েছিল, আমি বললাম। কিন্তু কিছু একটা ঘটেছিল যা আমাদের জীবনকে পাল্টে দিয়েছিল। সেই ঘটনার পর থেকে আমি আর তোমার বাবা অনুভব করতাম যে আমরা আগেও একে অপরকে চিনতাম, অন্য কোনো জীবনে যখন তুমি আমাদের কাছে এসেছিলে, অনিন্দ অর্ণবের দিকে তাকিয়ে বললেন, আমরা অনুভব করেছিলাম যে তুমি অরুণের আত্মার অবতার। অর্ণব কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলল, আমি যে স্বপ্ন দেখেছিলাম সেটাও কি সেই ঘটনার স্মৃতি? সম্ভবত, আমি ধীরে ধীরে বললাম। আমাদের মধ্যে আর কারো ঠিক ওই স্বপ্নটি দেখেনি। হয়তো তোমার ভিতরে সেই অতীতের স্মৃতি এখনো জীবিত আছে। একটা ভারী নীরবতা নেমে এলো ঘরে। অর্ণব গভীর চিন্তায় ডুবে গেল। তোমরা কি কখনো আবার ওই বাংলোতে গিয়েছিলে? অর্ণব আস্তে আস্তে জিজ্ঞাসা করল। অনিন্দ আর আমি একে অপরের দিকে তাকালাম। না, অনিন্দ বললেন। আমরা ভয় পেয়েছিলাম। আমাদের যাওয়া উচিত, অর্ণব হঠাৎ করে বলল। আমাদের সেখানে যাওয়া উচিত এবং সত্যটা জানা উচিত। আমি আর অনিন্দ আবার একে অপরের দিকে তাকালাম। একদিকে আমরা ভয় পেয়েছিলাম, অন্যদিকে অর্ণবের কথায় কিছু ছিল যা আমাদের আকর্ষণ করল। শোনো, অনিন্দ শেষে বললেন, এটা একটা বড় সিদ্ধান্ত। আমরা এ নিয়ে ভাবি। এখন রাত অনেক হয়েছে, আমাদের সবার ঘুমানো উচিত। সেই রাতে আমি ঘুমাতে পারছিলাম না। বাংলোর স্মৃতি আমার মনে ফিরে আসছিল। যখন অবশেষে আমি ঘুমিয়ে পড়লাম, আমি একটা স্বপ্ন দেখলাম যেখানে আমি একটা বড় আয়নার সামনে দাঁড়িয়ে আছি, আর আয়নার অন্যদিকে অর্ণব আমার দিকে হাত বাড়িয়ে আছে, তার পিছনে একটা অন্ধকার মূর্তি। পরের সকালে নাস্তার টেবিলে অনিন্দ একটা ঘোষণা দিলেন। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তিনি বললেন। আমরা শ্রীমঙ্গল যাব, সেই বাংলোতে। আমরা আমাদের অতীতের মুখোমুখি হব। আমি অবাক হয়ে অনিন্দর দিকে তাকালাম। তুমি কি নিশ্চিত? হ্যাঁ, অনিন্দ দৃঢ়তার সাথে বললেন। আমাদের এই রহস্য সমাধান করতেই হবে। অর্ণবের স্বপ্ন, আমাদের অনুভূতি, এসব কিছুর একটা কারণ আছে।